মানবজমিনের অফিসিয়াল ফেসবুক পেজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মামুনুর রহমান হৃদয়। আজ আমরা কথা বলবো জাতীয় সংসদ নির্বাচন, গণভোট এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঢাকা 10 আসনের বিএনপির মনোনীত প্রার্থী রবিউল আলম রবি। শুরুতে আপনার কাছে জানতে চাই, বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি রয়েছে, তো এই পরিস্থিতিতে কি নির্বাচনটা কি সুষ্ঠু হবে বলে কি আপনি মনে করেন? তার আগে বলেন তো, আপনাদের কি কারণে এত নির্বাচন নিয়ে সংশয়? কোনো ঘটনা ঘটলেই নির্বাচন সুষ্ঠু হবে না, নির্বাচন সম্পন্ন হবে না, এই এই ধারণাটাই তো একটা অমূলক ধারণা। একটা নির্বাচন প্রায় সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সব রাজনৈতিক দল সহযোগিতা করছে, জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে সর্বাত্মকভাবে। একটা জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন রয়েছে, বাংলাদেশটা আগামী দিনে কিভাবে চলবে সেই প্রশ্ন রয়েছে। মানে জনগণ বাংলাদেশকে তার মতো করে আগামী দিনে ব্যবস্থাপনায় প্রত্যক্ষভাবে যুক্ত হতে চায়। সেই রকমই জাতীয় গুরুত্বপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় থাকার তো কোনো কারণ নাই। আর ইতিমধ্যে সব রাজনৈতিক দল এবং জনগণ উৎসবমুখর পরিবেশের প্রচার প্রচারণার মধ্যে আছে। তো সেই নির্বাচন নিয়ে শঙ্কার কোনো কারণ আমি দেখছি, কোনো কারণ নেই। এবং এটা আমার মনে হয় যে আপনাদেরও আরও দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত। নির্বাচন হতে চলেছে, সেই নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, কেমনভাবে হবে, আদৌ হবে কি না, জনগণ অংশ নেবে কি না, মানুষের মধ্যে আগ্রহ নেই, এই ধরনের বয়ান তৈরিটাও হচ্ছে এক ধরনের মানে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অপকৌশল। অতএব নির্বাচন সমাগত, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যাচ্ছে। জনগণ তার সাথে যুক্ত হয়েছে, মানুষ ভোট দিতে চায়, রাষ্ট্রে তার পছন্দের সরকার এবং পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। সেটি নিয়ে কোনো শঙ্কা যারা প্রকাশ করে এবং সেটি নিয়ে যারা প্রশ্ন তুলতে চায়, তারা আমার মনে হচ্ছে যে বাংলাদেশকে ধারণ করছে না। আপনি কি জানেন, একতরফা নির্বাচন যখন হয়েছে, একপক্ষীয় নির্বাচন হয়েছে গত 17 বছর ফ্যাসিবাদী শক্তি যখন ক্ষমতায় ছিল, একপক্ষীয় নির্বাচন, প্রতিদ্বন্দ্বিতা নেই। সেখানেও মানে নিহতের সংখ্যা কত, আহতের সংখ্যা কত, দ্বন্দ্ব সংঘাতের সংখ্যা কত, সেই তুলনায় নির্বাচন সমাগত একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। দুঃখজনক, না হয় উচিত ছিল, এবং সেখানে রাজনৈতিক দলগুলি এবং তাদের কর্মীদের আরও সংযত হওয়া উচিত ছিল। কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে যখন কথা বলেন, সেটা তো অনেক চমৎকার আছে। প্রচারণা প্রায় আপনার শেষের অংশে আছে। নির্বাচন কমিশন সকল প্রস্তুতি নিয়েছে নিরপেক্ষভাবে। অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপেক্ষভাবে ফাংশন করছে। হ্যাঁ, কিছু বিচ্যুতি তো আছেই, সক্ষমতার একটা ব্যাপার তো আছে। আমাদের নির্বাচন কমিশন দীর্ঘদিন পরে নির্বাচন করছে, একটা উত্তেজনাপূর্ণ পরিবেশ। একটা গোষ্ঠী আবার আছে, তারা নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, বিতর্কিত করতে চায়, সেই পতিত ফ্যাসিবাদী শক্তি, তাদের অপকৌশল আছে। তার মধ্য দিয়ে তো আমরা ভালোভাবে এগোচ্ছি। অর্থাৎ একটা বিচ্ছিন্ন ঘটনাকে জাতীয় নির্বাচনের জন্য অন্তরায় হয়ে যেতে পারে যারা ভাবছেন, তারা আসলে নির্বাচনটা চাইছেন না, অথবা নির্বাচনের প্রতি তাদের অনীহা আছে, অথবা এই দেশটাকেই তারা ধারণ করেন যারা এভাবে বলেন। আমি মনে করছি যে একটা অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে, সেটি নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনটা নিরপেক্ষ হবে, জনগণের রায়ের প্রতিফলন হবে। রাজনৈতিক দলগুলি জনগণ যে রায় দেয় তার উপর আস্থা রাখবে, ফলাফল মেনে নেবে। তাতেই আমার বিশ্বাস হচ্ছে গণতন্ত্রের উত্তরণ হচ্ছে, এবং এই উত্তরণের মাধ্যমে গণতন্ত্র টেকসই হবে, দায়বদ্ধ হবে। রাজনৈতিক দলগুলি তার গুণগত মানের পরিবর্তন ঘটাবে, রাষ্ট্র ব্যবস্থাপনার গুণগত মানের পরিবর্তন হবে। হতেই পারে, গণতন্ত্র থাকবে, সবাই হা হবে কেন? আমরা হায়ের জন্য সংগ্রাম করেছি। হায়ের মাধ্যমে রাষ্ট্রে যে শাসনতন্ত্র পরিবর্তন হবে, রাষ্ট্রের রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাপনার যে পরিবর্তন হবে, এটা সবার আগে আমরা ধারণ করেছি। আজ থেকে প্রায় যদি আপনি বলেন 3.5 বছর আগে বিএনপি 31 দফার মাধ্যমে রাষ্ট্রের সংস্কার চেয়েছে, পরিবর্তন চেয়েছে। তো সেটা তো আমাদের দাবি, আমরা তার পক্ষে আছি, আমরা প্রচার প্রচারণা করছি ফ্রম দ্য বিগিনিং থেকে। তো যারা পক্ষে, তারা হার জন্য ভোট চাইবে। জাতীয় পার্টি এই পরিবর্তনটা এভাবে চায় না, সে নার জন্য চাইতে পারে, এটা তার রাজনৈতিক অধিকার। এবং যে কোনো মানুষের আমরা চাই, জয়যুক্ত হলে দেশের কল্যাণ হয়, রাজনৈতিক গুণগত মানের পরিবর্তন হয়, রাষ্ট্র ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়, যে অবাধ রায়ের ভিত্তিতে সরকার হবে তার জবাবদিহিতা নিশ্চিত হয়। আপনি যদি বলেন একটা কার্যকর রাষ্ট্র ব্যবস্থাপনার সর্বোত্তম পন্থা নিহিত হচ্ছে হায়ের উপর, যারা সেটা চান তারা হা বলবে, আর যারা এই পদ্ধতিতে চান না তারা না বলার অধিকার আছে। না বলার অধিকার আছে বিধায় তো নাটা ওখানে আছে, সেটি না তো নাটা থাকতো না ওখানে। এটা একটা দল এবং কোনো ব্যক্তির অধিকার।
তিনি কি কোনটা আপনি অ্যাকসেপ্ট করবেন সেটা তার ব্যাপার। বিএনপির অবস্থান বিএনপি যে কোনো মূল্যে হাকে জয়যুক্ত করবার জন্য প্রচার প্রচারণা করছে, নিজেদের নেতা কর্মী শুভানুদ্দায়ী জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছে। আমরা যারা প্রচার প্রচারণা করছি ধানের শীষের পক্ষে যতবার ভোট চাচ্ছি ততবারই হায়ের পক্ষে ভোট চাচ্ছি। শিক্ষার গুণগত মান, কারিগরি শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা সহ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। স্কিল ম্যান পাওয়ার যখন হবে আপনি দেখবেন যে কর্মসংস্থান দেশে এবং দেশের বাইরেও বাড়বে। তো আবার সরকারি এবং বেসরকারি বিনিয়োগ বাড়ানোর কথা বলা হয়েছে, বিনিয়োগ স্থবির হয়েছে, রপ্তানি বহুমুখীকরণের কথা বলা হয়েছে। তারপর আমদানি যে মূলধনী যন্ত্রপাতি সেটা ব্যাপক হারে বাড়িয়ে সরকারি বেসরকারি বিনিয়োগ যখন বাড়বে, আর ধরেন দক্ষ জনশক্তি যখন তৈরি হবে, তারপর হচ্ছে আমরা আইসিটি সেক্টরকে যেভাবে সাজানোর কথা বলেছি, আবার ধরেন শিক্ষাতে মাল্টিমিডিয়া নির্ভর ক্লাসরুম, লার্নিং উইথ হ্যাপিনেস, এই তারপর হচ্ছে ওয়ান টিচার ওয়ান ট্যাব, তৃতীয় ভাষা একটা কম্পালসারি ম্যান্ডেটরি আপনাকে শিখতেই হবে, কারিগরি শিক্ষাও সর্বস্তরে বিস্তৃতির জন্য আসছে। তো এগুলি করলে যেটা হবে, এর পাশাপাশি কর্মসংস্থান অনেক হবে। আর যখন স্কিল ম্যান পাওয়ার হবে দেখবেন যে আমাদের এখনও পর্যন্ত বাংলাদেশের অনেক বাইরের লোক জব করছে। আপনি যদি ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, অনেক আছে। এবং আমাদের ওখানে স্কিল লোকজন যখন আমরা তৈরি করতে পারবো দেখবেন যে আমাদের নিজেদের অনেক জব বেসরকারি সরকারি পর্যায়ে প্রতিষ্ঠিত করা সম্ভব হচ্ছে। আমরা একটা জেনে বুঝেই যে পরিকল্পনাগুলি নিয়েছি, 1.5 বছর যদি আমরা সরকার পরিচালনা করতে পারি 1 কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিতভাবে করা যাবে। কিন্তু আমরা যেটা করতে চাই, যেখানে বাইরে কর্মসংস্থানের অবাধ সুযোগ আছে সেই ভাষাটাকে আমরা গুরুত্ব দিতে চাই, উৎসাহিত করতে চাই। কিন্তু যে কোনো মানুষ যে কোনো একটি ভাষা তাকে পছন্দ করেই শিখতে হবে, শিখতেই হবে। আবার একটি ভাষা নয়, মানে তৃতীয় ভাষা নয় শুধু, আমরা দ্বিতীয় যে ভাষাটা আছে ইংরেজি, সেটাকের উপর আরও বেশি এমফ্যাসিস দিতে চাই। পাশাপাশি আমরা চাই যে মানুষ অন্তত 4-5টি ভাষা শেখার অভ্যস্ত হোক। কারণ আমাদের ইউরোপের বাজার, আমাদের ধরেন এখন যে রেমিটেন্স আছে, মিডল ইস্টে যদি বলেন যে আরবি জানা লোক যদিগুলি যায়, তাহলে এই রেমিটেন্স মিডল ইস্ট থেকে যা আসে সেটাই 3 গুণ করা সম্ভব। যে ছেলেটা আমাদের ওখানে গিয়ে মাসে ধরেন 1 লাখ টাকা ইনকাম করছে, সেই ছেলেটার পক্ষে 3 লাখ টাকা ইনকাম করাই সম্ভব যদি সে ওই ভাষাটা স্কিল্ড হয়। তো তার মানে রেমিটেন্স 2-3 গুণ যদি বেড়ে যায়, এখন $3 বিলিয়ন মতো আসে, আপনি যদি এই রেমিটেন্সটাকে ধরুন দ্বিগুণও যদি আপনি করতে পারেন, $6 বিলিয়ন যদি যায়, আমরা যদি রপ্তানি আয়টা এখন $4.5 বিলিয়ন থেকে $5 বিলিয়নের কাছে আছে, ডলারের মতো আছে, $4.5 বিলিয়ন পার মান্থ, এটাকে যদি আপনি দ্বিগুণ করতে পারেন, তাহলে আমাদের সব কিছু মিলে দেখবেন 9 আর ধরেন 6, $15 বিলিয়ন। তো $15 বিলিয়ন হলে আমাদের আমদানি করতে হয় $8.5 বিলিয়ন মতো। $8.5 বিলিয়ন $15 হলে $7 বিলিয়ন মতো থাকছে। প্রতি মাসে যদি আপনি $7 বিলিয়ন সেভ করতে পারেন, বছরে গেলে আপনার কত দেখেন বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ হয়, সাথে সাথে বেসরকারি সরকারি বিনিয়োগ বাড়ে। তো এই অর্থনীতি একটার সাথে একটা লিঙ্ক আপ। তো আমরা যদি 2-3টি জায়গায় যে বিশেষ গুরুত্ব দিয়েছি সেটাতেই সাকসেস হলে দেখবেন যে কর্মসংস্থান, অর্থের প্রবাহ সব বাড়ছে, মূলধনী যন্ত্রপাতি আমদানি এগুলি সব বাড়ছে। তারপর সরকারের রাজস্ব বাড়ছে, সরকারের রাজস্ব বাড়ার সাথে সাথে সেবা খাতগুলি ফাংশন করছে। আবার আমরা রাজস্ব খাত থেকে 5% শিক্ষা খাতে, 5% স্বাস্থ্য খাতে বরাদ্দ করতে চাচ্ছি। তো সেটা যদি হয়ে যায়, শিক্ষার মান, স্বাস্থ্য সেবা, মৌলিক যে রাইটসগুলি রয়েছে জনগণের, সেটা প্রতিষ্ঠিত করা। মানুষ কী চায়? রাষ্ট্রের কাছ থেকে সেবা চায়, রাষ্ট্রের কর্মসংস্থান চায়। বাস, মানুষ তো তার পরিশ্রমে সে ভালো থাকবে, তার উদ্যোগেই সে ভালো থাকবে, রাষ্ট্রকে সেই ফ্যাসিলিটিসটা করে দিতে হবে। আমরা ওই ফ্যাসিলিটিসগুলি এনশিওর করতে চাই জনগণের জন্য। তবে আমি যেহেতু এই এলাকায় 33 বছর রাজনীতি করি, মানুষের পাশে সব পরিস্থিতিতে ছিলাম, দলকে রিপ্রেজেন্ট করেছি, এই অঞ্চলের মানুষের সাথে আমার হচ্ছে নিবিড় সম্পর্ক। জসিমউদ্দিন সাহেবকে মানুষ চিনেছে এবং আমিও নাম শুনেছি এই ইলেকশন আসার আগে। এর আগে শুনিনি, জানিনি যে এই ভদ্রলোক এখানে আছেন বা রাজনীতি করেন বা রাজনীতির সাথে তার সম্পৃক্ততা আছে, এরকম জানিনি, আমিও শুনিনি, আমার বিশ্বাস এই এলাকার লোকও শুনিনি। তারপর উনি যেহেতু প্রার্থী হয়েছেন, উনি প্রতিদ্বন্দ্বিতা করছেন, ওনার জন্য আমার শুভকামনা আছে। 2 প্রার্থী বা 2 দলের মধ্যে বা 2 জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে, জনগণ যাকে পছন্দ তাকে বেছে নেবে এবং জনগণের যে রায় আছে উভয়ই মেনে নেবে। এটাই হচ্ছে সৌন্দর্য, সেটাই আমরা প্রতিষ্ঠিত করতে চাই। অত্র আসনের চাঁদাবাজ এবং মাদক নির্মূলে আপনার ভূমিকা কী থাকবে, যদি বিষয়টি বলুন। এই আসনে কোনো চাঁদাবাজ নেই, মাদক বিচ্ছিন্নভাবে কিছু কিছু আছে, সেই জায়গায় নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্রের দায়িত্ব আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব আছে। আমি সামাজিকভাবে উদ্যোগ নিয়ে মাদক বিক্রি বন্ধ,
যারা ইতিমধ্যে মাদকে আসক্ত হয়েছে তাদেরকে হচ্ছে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে। মাদক আসক্তি ব্যক্তিকে সমাজে রেখে মাদক বিক্রি বন্ধ করাটা দ্রোহ। অর্থাৎ তিনটি কাজ এখানে করতে হবে। একটা হচ্ছে মাদক বিক্রি বন্ধ, জনগণ পরিবারকে সচেতন করা যে তার সন্তান যাতে মাদকে আসক্ত হতে হয় এরকম পরিবেশে না যায়, এরকম সঙ্গের সাথে যাতে মিশে না যায়। পরিবারকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে, সন্তানকে কেয়ার করতে হবে, পাশে রাখতে হবে, নজরদারিতে রাখতে হবে, কাউন্সেলিং করতে হবে। করলে আপনি আপনার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, কী করছে না করছে এ ব্যাপারে কনসার্ন না হলে আপনি দেখবেন যে সে একটা ট্রাপে পড়ে যেতে পারে, ভুল করে ফেলতে পারে। আর মাদক হচ্ছে এমন একটা ভয়ঙ্কর নেশা যে একবার তো ঢুকে গিয়েছে তাকে বের করাটা কঠিন। সে যাতে ওখানে না ঢুকতে পারে এই জন্য পরিবারকে সচেতন করা। আর দ্বিতীয়ত যে ইতিমধ্যে আসক্ত হয়েছে তাকে শুধু ঘৃণা নয়, চাপ নয়, তাকেও স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ করে দেওয়া। একটা হচ্ছে বুঝিয়ে আদর করে তার পাশে থেকে, আর একটা হচ্ছে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে। এই তিনটি কাজ করতে পারলে নিশ্চয়ই দেশ থেকে, এই সমাজ থেকে মাদক যাবে। এটা একটি করে কেউ কখনো আপনি পারবেন না। তো এই তিনটি কাজই সমন্বিতভাবে করার আমার ইচ্ছা রয়েছে। চাঁদাবাজির যেটা কথা বললেন, আমি কোনো অস্তিত্ব পাই না। আমি নিজে এই পর্যন্ত প্রায় 5,500-এর মতো মত বিনিময় সভা করেছি। আমি মানুষকে জিজ্ঞেস করেছি কোনো ব্যক্তির নাম অথবা কোথায় চাঁদাবাজি হয়, কে করে, কোনো ট্রেস বা নাম দিতে পারেন কিনা। গোপনে হলো আমাকে এ পর্যন্ত একটা নামও দিতে পারেনি। এটা একটা জনশ্রুতি। তবে এটা ঠিক, কিছু মানুষের কিছু অবৈধ ব্যবসা আছে। সেই অবৈধ যারা ব্যবসা করে আবার তারা গোপনে কোনো একজন বিশেষ ব্যক্তিকে বিশেষ সুবিধা দিয়ে অবৈধ ব্যবসাগুলি তিনি করেন। এটা এক ধরনের সমঝোতা, এটা চাঁদাবাজি নয়। ধন্যবাদ।